ঠিক আছে, আজকে আমাদের ক্লাস শুরু করছি। আজকে আমরা মেইনলি দেখবো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন। তো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন কি, যেটাকে বলে জলবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, বাংলাদেশে একটা মাত্র জলবিদ্যুৎ কেন্দ্র আছে, নাম হচ্ছে কর্ণফুলী হাইড্রো স্টেশন পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, এটা কাপ্তাই রাঙামাটিতে অবস্থিত। তো এটার ডেফিনিশন কি? এটা এমন এক ধরনের পাওয়ার প্ল্যান্ট যেটা পানির মধ্যে সঞ্চিত যে পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, সেই পটেনশিয়াল এনার্জিকে কনভার্ট করে ইলেকট্রিক্যাল এনার্জিতে নিয়ে যায়। ঠিক আছে, পানি তো একটা ফ্লো থাকে। তারপর একটা পানি ফ্লো হচ্ছে নদীতে, আমি বাঁধ দিলাম, বাঁধ দেওয়ার পরে কি হবে? একদিক থেকে তো পানি আসছে, তাই না? ওই পানিগুলো বাঁধের কারণে এক জায়গায় জমা হবে, জমা হবে, আস্তে আস্তে পানির হাইট বাড়বে। ওই যে একটা সঞ্চিত এনার্জি। ঠিক আছে, তা আমি কি করতে পারি? বাঁধ দিয়ে, বাঁধের এক সাইড দিয়ে আবার ওই পানিটা আমার প্রয়োজন মতো ছাড়তে পারি। ঠিক আছে, ওই পানিটা ছাড়ার সময় আমি কি করলাম? একটা টারবাইন ঘুরাই নিলাম। ঠিক আছে, ওই টারবাইনটা একটা জেনারেটরের সাথে কানেক্ট করলাম, তখন আমি ওই পানির এনার্জিটাকে অ্যাপ্লাই করে অল্টারনেটরের মাধ্যমে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, আমার কথা যদি কখনো শুনতে না পাও একটু জানাবা, ঠিক আছে? এখানে নেটওয়ার্ক প্রবলেম, তো বাই চান্স ডিসকানেক্ট হয়ে গেলে বুঝতে পারি না। ওকে স্যার, সমস্যা নাই। এখন ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ডেফিনেশন আর কি, কিভাবে কাজ করে আমরা দেখবো। তার আগে আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখি। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের অ্যাডভান্টেজ কি, সুবিধা কি? ঠিক আছে, সুবিধা হচ্ছে এটা কোনো ফুয়েল লাগে না। ঠিক আছে, জ্বালানির জন্য কোনো তেল কয়লা লাগে না, সস্তা, পানি দিয়েই উৎপাদন করা যায়। নিট এন্ড ক্লিন, কোনো স্মোক তৈরি হয় না, ছাই তৈরি হয় না বিদ্যুৎ উৎপাদনের পরে। ঠিক আছে, এবং এটা চালানোর জন্য রানিং কস্ট খুবই কম। এবং পানি তো অলমোস্ট ফ্রি অফ কস্টই বলতে পারো, তাই না? তবে এটার যে ইনস্টলেশন কস্ট, এটা অনেক বেশি, এটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে বলছে। তৈরি করার জন্য যে খরচ, ইনিশিয়াল খরচ, এটা অনেক বেশি, কিন্তু চালানোর জন্য রানিং যে কস্ট, এটা অনেক কম। ঠিক আছে, এটা কম্পারেটিভলি খুব সিম্পল এবং কম মেনটেনেন্স করা লাগে, বেশি একটা মেনটেনেন্স লাগে না। এটা লং স্টার্টিং টাইম লাগে না, খুব দ্রুত স্টার্ট করা যায়। ঠিক আছে, যেমন স্টিম পাওয়ার প্ল্যান্ট চালু করতে অনেক সময় লাগে, মিনিমাম 20 মিনিট সময় লাগে, বললে এখন চালু হয়ে যাবে না। এটা রোবাস্ট, এটা জায়ান্ট একটা সিস্টেম এবং লং টাইম লাস্টিং করে। তারপর আরো কিছু অ্যাডভান্টেজ আছে, এগুলো দেখবা। এবং ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, ওই যে বললাম শুরুতে, অনেক হাই ক্যাপিটাল কস্ট প্রয়োজন হয়। এবং যেহেতু পানি দ্বারা তুমি বিদ্যুৎ উৎপাদন করবা, তাহলে পানির অ্যাভেলেবিলিটিটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, গ্রীষ্মকালে বা মনে করো শীতকালে পানি নাই নদীতে, ড্যামের এক সাইডে পানি নাই, তাহলে কিভাবে বিদ্যুৎ উৎপাদন হবে? পানির অ্যাভেলেবিলিটির উপর নির্ভর। এবং স্কিল এবং এক্সপেরিয়েন্স লোকজন লাগে প্ল্যান্টটা তৈরি করার জন্য। ঠিক আছে, এবং এটা ট্রান্সমিশন লাইন তৈরি করতে হয় এর জন্য, কারণ আমাদের নদীগুলো তো পাহাড়ি অঞ্চলে হয়, তাই না? এই জন্য ওখান থেকে বিদ্যুৎটা একদম যেখানে ইউজ হবে ততটুকু পর্যন্ত আনতে অনেক খরচ হয়, ট্রান্সমিশন লাইন তৈরি করতে হয় দূর দূরান্তে। এখন আমরা দেখবো এটার গঠনটা কিরকম। ঠিক আছে, তো এই ফিগারে দেখো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের মূল যে চিত্র সেটা দেখানো হচ্ছে। তো এখানে যদি খেয়াল করো, আহ, এটা হচ্ছে একটা, মনে করো নদী। ঠিক আছে, নদীতে পানি ফ্লো হচ্ছে, তুমি বাঁধ দিলা, তাহলে কি হবে? এই দিকে পানি জমতে থাকবে, তাই না? এখন কি করলা তুমি? এই যে বাঁধ দিছো, ড্যাম, এই বাঁধটাকে একটা প্রেসার চ্যানেল বা পাইপ, ঠিক আছে, পাইপ দিয়ে কানেক্ট করে এইখানে নিয়ে আসলা। অর্থাৎ এই পানিটা তোমার মন মতো, প্রয়োজন মতো এখান দিয়ে ছেড়ে এখান দিয়ে নিয়ে আসতে পারো। ঠিক আছে, তো কি করা হয়? এই রিজার্ভারের পানিটা এই প্রেসার চ্যানেল দিয়ে, মনে করো একদম সোজা লাইন টেনে আমি এখানে আনলাম, এখানে একটা ভালভ হাউস আছে। এরপরে ভালভ হাউসের পরে যে পাইপটা থাকে,
পাওয়ার হাউস পর্যন্ত, ওইটাকে বলা হয় পেন স্ট্রোক। ঠিক আছে। এবং পাওয়ার হাউস থেকে যে পানিটা বের হয়ে যায় ওটাকে বলে টেইল রেস, অথবা নদীতে ফেলানো হয় আর কি। আবার এখান থেকে সার্জ ট্যাঙ্ক। তাহলে কি হয়, এই দেখো এখানে পানির অনেক একটা হাই এনার্জি আছে। এই পানিটাকে আমি পাইপ দিয়ে যখন নিচের দিকে নিয়ে যাচ্ছি অনেক বেশি গতি পাচ্ছি, তাই না? এই গতি দিয়ে আমি যদি একটা টারবাইনকে ঘোরাইতে পারি, একটা ব্লেড, ওই ব্লেডটা যদি একটা জেনারেটর বা অল্টারনেটর সাথে কানেক্ট করি, তাহলে ওই যে প্রপেলারটা ঘুরবে, ঠিক আছে, টারবাইনটা ঘুরবে। টারবাইন ঘুরলে কি হবে, অল্টারনেটরের শ্যাফটকে যদি আমরা ঘুরাইতে পারি বাইরের কোনো এনার্জি দিয়ে, আমরা অপর সাইডে ইলেকট্রিসিটি পাবো। ঠিক আছে। তো আমরা এই পাওয়ার হাউসে স্থাপিত টারবাইন ঘোরানোর মাধ্যমে আমরা ইলেকট্রিসিটি পাই। তো বাংলাদেশে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে যে উম, এরকম 5টা ইউনিট আছে। ঠিক আছে, 5টা টারবাইন আছে। দুইটা মেবি 40 মেগাওয়াট করে, আর বাকি তিনটা মনে হয় 50 মেগাওয়াট করে। উম, হ্যাঁ, দুইটা 40, বাকি তিনটা 50, সব মিলাই হচ্ছে 230 মেগাওয়াট ক্যাপাসিটি। ঠিক আছে। এবং ওখানে কাপ্লান টারবাইন ইউজ করা হয়েছে। কাপ্লান একজন সায়েন্টিস্ট, তার নামে হচ্ছে কাপ্লান টারবাইন। তো টারবাইন নিয়ে আমরা পড়াশোনা করতেছি না, বিভিন্ন ধরনের কাপ্লান টারবাইন আছে, ফ্রান্সিস টারবাইন আছে, ঠিক আছে, ইম্পালস টারবাইন আছে, রিয়েকশন টারবাইন আছে। কাপ্লান হচ্ছে এক ধরনের টারবাইন আর কি। তো টারবাইন মানে হচ্ছে প্লেট, একটা মনে করো শ্যাফট আছে, ফ্যানের মতো, মনে করো অনেকগুলা পাখা থাকে না, এক্সস্ট ফ্যানের মতো। তো এক্সস্ট ফ্যান তো তুমি ইলেকট্রিসিটি দাও, এরপর ঘুরে। কিন্তু তুমি যদি ওই ফ্যানটাকে ঘুরাইতে পারো, তাইলে ওই টার্মিনালে ইলেকট্রিসিটি পাবে না। এই কনসেপ্টটা ইউজ করা হয় আর কি। তো এখানে কোনটা কি কাজ করে, এখানে দেখো একটা সার্জ ট্যাঙ্ক রাখা হয়েছে, বাল্ব হাউস, পেনস্টক, রিভার। তাইলে তোমার যখন যতটুকু বিদ্যুৎ প্রয়োজন, এটার একটা মান আছে না, এখন এত মেগাওয়াট বিদ্যুৎ দরকার। তাহলে বিদ্যুৎ বেশি চাইলে কি করতে হবে, পানি বেশি ফ্লো করাইতে হবে, কম চাইলে কম ফ্লো করাইতে হবে। ঠিক আছে। হঠাৎ করে কোনো ফল্ট হলে পাওয়ার প্ল্যান্ট বন্ধ করা লাগতে পারে। তো মনে করো হঠাৎ করে তুমি, স্বাভাবিক পদ্ধতিতে তো পানি এখান দিয়ে এখানে আসলো, এসে এখানে পড়লো। ঠিক আছে। এই পানিটা নিয়ন্ত্রণ করার জন্য এখানে থাকে, ফ্লাড গেট। ঠিক আছে, ফ্লাড গেট খুলে বন্ধ করে পেনস্টকের পানি কতটুকু নিব এখানে নেওয়া হয়। এখন মনে করো পানি স্বাভাবিকভাবে এখানে আসতেছে, বাই চান্স তুমি এটা বন্ধ করে দিলা, বা বন্ধ করা লাগলো, বা কোনো ফল্ট হইলো, তখন কি হবে, এখানে তো অনেক বড় পানির প্রেসার। হঠাৎ করে বন্ধ করলে এই পাইপটা ঠাস করে ফেটে যাবে। এটা যেটা দিয়ে তৈরি পাইপ হোক, অনেক তো অনেক মোটা মোটা পাইপ, অনেক বেশি এনার্জি। এই জন্য এখানে একটা টাঙ্কি রাখা হয়েছে, দেখো। তাহলে এখানে যদি বাই চান্স ফ্লাড গেটটা আমার বন্ধ হয়ে যায় বা বন্ধ করা লাগে, তাহলে এক্সট্রা যে প্রেসার তৈরি হবে এখানে বন্ধ করার কারণে পানির, এই প্রেসারের এক্সট্রা পানিগুলো যাতে এই সার্চ ট্যাঙ্কের মধ্যে এসে জমা হতে পারে সাময়িকভাবে। ঠিক আছে। যাতে আমার এই এক্সট্রা প্রেসারটা, এই যে পেনস্টকের এই প্রেসারটা বহন করা না লাগে, তাহলে তো পেনস্টক ড্যামেজ হয়ে যেতে পারে। ঠিক আছে। এই হচ্ছে মূলত স্কিমেটিক অ্যারেঞ্জমেন্ট, এবং খুবই সিম্পল একটা স্ট্রাকচার। তো এখানের মধ্যে দেখো, হাইড্রো ইলেকট্রিক প্লান্টের সাইটের চয়েসটা কেমন হতে হবে, ঠিক আছে, কোথায়। বাংলাদেশ নদী মাতৃক দেশ, কিন্তু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আছে মাত্র একটা। ইচ্ছা হইলে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বসায় দেওয়া যায় না। ঠিক আছে, তো আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, এখন ঠিক আছে। মাঝখানে একটু সমস্যা হয়েছিল, এই এক আধা ঘন্টা, সরি, আধা মিনিট আগে একটু সমস্যা হয়েছিল। আচ্ছা। আচ্ছা দেখো, এরপর হচ্ছে স্টোরেজ অফ ওয়াটার। অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার যেমন আছে, পানিটা স্টোরেজ করেও রাখতে পারতে হবে। এখানে যেমন রিজার্ভার দেখতেছো, এই রিজার্ভার ড্যাম বসানোর সুবিধা থাকতে হবে। ঠিক আছে। ড্যাম বসানো তো বিশাল খরচের ব্যাপার, একটা নদী বাঁধ দিবা, বুঝতে তো পারতেছো কি পরিমাণ খরচ। কস্ট এন্ড টাইপ অফ ল্যান্ড, তোমার খরচ কেমন হবে, জমির দাম কেমন, তুমি যখন এদিকে বাঁধ দিবা, নদীতে যেদিকে পানি আসতেছিল ওই সাইডে অনেক জায়গা ডুবে যাবে না? ওগুলা তো তোমার কিনে নিতে হবে, গভর্নমেন্টের কিনে নিতে হবে, তাই না? ওই জমির দাম কেমন, এখানে বাদ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে ওই জমিতে যে ফসল হইতো তার চেয়ে বেশি লাভ হবে কিনা,
নাকি লস হবে, এগুলো কনসিডার করতে হবে। ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বানাইতে জায়ান্ট একটা সিস্টেম, প্রচুর বালু এনে মাটি এনে ফেলাইয়া ড্যাম বানাইতে হবে। ঠিক আছে, ট্রান্সপোর্টেশন সিস্টেম কেমন? ঠিক আছে, ট্রান্সপোর্টেশন সিস্টেম ভালো কিনা ওখানে সহজে হ্যাঁ, হাইড্রোইলেকট্রিক পাওয়ার সাউন্ড প্ল্যান্টের প্রবলেম। যন্ত্রপাতি। প্রবলেম, এখন শুনতেছ? এখন আবার ঠিক আছে। হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের যন্ত্রপাতি অনেক খরচ। ঠিক আছে, তো এই হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের যন্ত্রপাতি সহজে বহন করা যাবে কিনা, ঠিক আছে, এটাও দেখতে হবে যে ট্রান্সপোর্ট কেমন। মন চাইলে হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট যে কোনো জায়গায় চয়েস করার ডিসিশন নেওয়া যাবে না। তাইলে সাইটটা কিভাবে চয়েস করতে হবে সেটা আমরা এখানে দেখলাম। এরপর হচ্ছে কনস্টিটিউয়েন্টস অফ হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। এগুলো আমরা অলরেডি একটা চিত্র দেখলাম, ওখানের মধ্যে বলা আছে। এখানে আবার একটু আমরা দেখি দুই ধরনের কনস্টিটিউয়েন্ট। একটা হচ্ছে হাইড্রোলিক স্ট্রাকচার, না একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। এই তিনটা কনস্টিটিউয়েন্ট মিলাই একটা হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়। হাইড্রোইলেকট্রিক স্ট্রাকচার কি? ঠিক আছে, এটা হচ্ছে ড্যাম, স্পিলওয়ে, হেডওয়ার্ক, সার্চ ট্যাঙ্ক, পেনস্টক। ঠিক আছে, হাইড্রো ইলেকট্রিক কাজ যেগুলো, বা বাঁধ, নদীতে যে বাঁধ দিবা, ঠিক আছে, যে বাঁধ পানিটাকে আটকায় রাখবে, ধরে পটেনশিয়াল এনার্জি তৈরি করবে, ওই ড্যামটা হচ্ছে কি হাইড্রো ইলেকট্রিক স্ট্রাকচার। স্পিলওয়ে, তুমি ড্যাম দিছো, বাঁধ দিছো, ঠিক আছে, এদিকে তুমি বিদ্যুৎ উৎপাদন করতেছো, কিন্তু পাহাড়ি ঢলে এত বেশি পানি আসতেছে যে ড্যাম ওভারফ্লো হয়ে এদিকে পানি চলে আসতে পারে, তাহলে তো তোমার এই পুরো সিস্টেমটাই ধ্বংস হয়ে যাবে। তাইলে অন্যদিকে আবার আরেকটা পথ রাখতে হবে, যে বাই চান্স যদি ড্যাম ওভারফ্লো হওয়ার সম্ভাবনা থাকে, সেকেন্ড আরেকটা পথ দিয়ে এই রিজার্ভারের পানি ওদিকে পাস করে দেওয়া যায় কিনা। ঠিক আছে, ওইটাকে এই স্পিলওয়ে দিয়ে এই যে স্টোরেজ যে ক্যাপাসিটির যে পানি, এটাকে আমরা কি করতে পারি, আমার প্রয়োজনে এটাকে অন্য পথ দিয়ে বের করে দিতে পারি। ঠিক আছে, তারপরে হেড ওয়ার্ক আছে, তারপরে সার্চ ট্যাঙ্ক তো আমরা দেখলামই। এখানে যে সার্চ ট্যাঙ্কের একটা লোকেশন দেখানো হয়েছে। হেড ওয়ার্ক মানে হচ্ছে এই যে এই জায়গা থেকে যে পানিটা আসতেছে, ঠিক আছে, পানির যে উচ্চতা, এটাকে হেড বলে। এই হেড ওয়ার্ক থেকে যে পানিটা আসতেছে, এই পানিটার মাথায় কি থাকে সার্চ ট্যাঙ্ক, তারপরে থাকে ভালভ, তারপরে পেনস্টক। ঠিক আছে, এই জিনিসটাকে এখানে আঁকা হয়েছে। তাহলে দেখো সার্চ ট্যাঙ্কের পরে, ঠিক আছে, তো সার্চ ট্যাঙ্ক কিভাবে কাজ করে? ঠিক আছে, তো সার্চ ট্যাঙ্ক কখন কাজ করে? এই যে প্রেসার চেঞ্জ বা হঠাৎ করে এখানে পানি ফ্লো হচ্ছে, এগুলো অনেক মোটা মোটা পাইপ, পানি ফ্লো হচ্ছে, তুমি বন্ধ করে দিলা, তাহলে এই যে এর মধ্যে চাপ, এই চাপের কারণে যাতে এটার কোনো প্রবলেম না হয়, এই জন্য এক্সট্রা পানিগুলো যাতে এখানে উঠে যেতে পারে। ঠিক আছে, মূলত এই কাজটাই করে আর কি। এই জিনিসটা তোমরা ধরো আরো ক্লিয়ারলি বুঝতে পারো। ঠিক আছে, একদম ক্লিয়ার ভাবে বলা আছে। পেনিস্টক কি? ওপেন অর ক্লোজ কন্ডুইট হুইচ ক্যারি ওয়াটার টু টারবাইন। পেনস্টক হচ্ছে যেটা টারবাইন পর্যন্ত পানিটাকে পৌঁছায় দেয়, ঠিক আছে, ওইরকম ক্লোজড পাইপ বা কন্ডুইট। ঠিক আছে, এটা তৈরি করা হয় রিইনফোর্সড কংক্রিট বা স্টিল দিয়ে। এরপরে কি, পেনস্টকের পরে পেনস্টক দিয়ে পানিটা আসতেছে, কোথায় যাবে? ওয়াটার টারবাইনে যাবে, তাই না? এই যে পেনস্টক থেকে যে পানিটা আসলো, এটা তোমার টারবাইনে যাবে, এটা হচ্ছে টারবাইন। এই টারবাইনটার নাম হচ্ছে পেল্টন হুইল। তো এখানে যখন পানিটা পড়বে, এগুলো হচ্ছে ঝুড়ির মতো, এটা ধাক্কা দিবে না, এটাকে ধাক্কা দিবে, একটু করে ঘুরবে, এরপরে এটা আসবে, এটাকে ধাক্কা দিবে, এরপর এটা আসবে, এটাকে ধাক্কা দিবে, এটাকে ঘুরাইতে থাকবে। তাহলে পানির শক্তি দিয়ে তুমি একটা আহ, চাকা ঘুরাইতেছো সাপোজ, এই অল্টারনেটরের সাথে লাগিয়ে দিছো জেনারেটরের সাথে, তাহলে কি হবে, জেনারেটরের শ্যাফটও ঘুরবে এবং জেনারেটরে বিদ্যুৎ উৎপাদন হবে। আর এই যে এক্সেস ওয়াটারটা, এটা কোথায়? এটা আবার টেলরেজ বা কোনো একটা রিভারে পাঠাই দিতে হবে। ঠিক আছে, যেটা এখানে এই যে দেখানো হয়েছে, এখানে দেখাইছে না, এই যে পাওয়ার হাউসের পরে এখানে রিভারে আসছে পানি।
দেখছো পাওয়ার হাউসের পরে রিভারে পানি আসছে এরকম দেখানো হয়েছে। জি স্যার। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে ওখানে যেটা নজেলের পরে টারবাইন থেকে যখন একটা পাইপ দিয়ে পানিকে ফোর্স করে পেল্টন হুইলে অ্যাটাক করানো হচ্ছিল, ঠিক আছে, ইম্পালস করানো হচ্ছিল, তখন এখান থেকে যে এক্সেস পানিটা থাকবে এই পানিটাই হচ্ছে সেই পানিটা। তো বিভিন্ন ধরনের টারবাইন আছে, ইম্পালস টারবাইন আছে, রিয়েকশন টারবাইন আছে, ঠিক আছে। ইম্পালস টারবাইন হচ্ছে টারবাইনের এক ধরনের ক্যাটাগরি, রিয়েকশন টারবাইন আরেক ধরনের ক্যাটাগরি। রিয়েকশন টারবাইনের মধ্যে আবার বিভিন্ন ধরনের টারবাইন আছে, ফ্রান্সিস টারবাইন আছে, কাপলান টারবাইন আছে, ঠিক আছে। এটার কথাই বলছিলাম। এটাই হচ্ছে কাপ্তাই, রাঙামাটিতে এই ইয়াটাই ইউজ করা হয়, এই টারবাইনটা ইউজ করা হয়। তো এখানে একটা ছবি দিছে, ঠিক আছে, ভাকরা ড্যাম। তো এই ভাকরা ড্যামের মধ্যে দেখো, এটা হচ্ছে কোন একটা নদী ছিল, সেই নদীটাকে বাঁধ দিয়ে আটকানো হয়েছে। তার মানে স্বাভাবিক সময় নদীটা এদিকে ফ্লো করতো, এখন এটাকে বাঁধ দিছো, তাহলে কি হবে, এদিকে আস্তে আস্তে পানি জমতে থাকবে, এদিকে সব জমি জমা যা আছে অনেক বিশাল অঞ্চল ডুবে যাবে। এই যে অঞ্চলটাতে পানি থাকে এটাকে বলা হয় ক্যাচমেন্ট এরিয়া, ঠিক আছে, বা রিজার্ভার। এই রিজার্ভারের পরে ড্যাম, ঠিক আছে। ড্যামের পরে এই পাইপ টাইপ দিয়ে এই দেখো এখানে আসছে না, এইগুলো হচ্ছে পাওয়ার প্ল্যান্ট এখানে যখন বিদ্যুৎ উৎপাদন হয়, ওই পানিটা আবার এদিক দিয়ে পাস করে দেওয়া হয়। তো এই যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ছিল, এখানে ইলেকট্রিক ইকুইপমেন্ট কি থাকে, ইলেকট্রিক ইকুইপমেন্ট থাকে অল্টারনেটর, ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার, এগুলো আর কি। অল্টারনেটর দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, ট্রান্সফরমার দিয়ে এটাকে স্টেপ আপ করে দূরে পাঠাই, সার্কিট ব্রেকার তো আমাদের এগুলাকে কন্ট্রোল করার জন্য লাগবে, এবং প্রোটেকটিভ সুইচ এবং প্রোটেকটিভ যে ডিভাইস এগুলো। তো এই হচ্ছে মূলত আমাদের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট নিয়ে আলোচনা। আহ, এখানে দেখো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট সংক্রান্ত বেশ কিছু ম্যাথমেটিক্স দেওয়া আছে, ঠিক আছে। কয়টা ম্যাথ আছে এখানে, 2.13 পর্যন্ত অনেকগুলা ম্যাথ আছে, ঠিক আছে। এই ম্যাথ গুলা একটু আমরা দেখবো, তোমরা প্র্যাকটিস করবা। তো প্রথমে দেখো এখানে বলা হচ্ছে একটা হাইড্রো ইলেকট্রিক জেনারেটিং স্টেশন আছে, যেটা এ- একটা রিজার্ভার থেকে সাপ্লাই করা হয়। রিজার্ভারের ক্যাপাসিটি হচ্ছে 5 × 10⁶ ঠিক আছে। 5 × 10⁶, মানে পানির যে হাইট, পানি জমা হয়ে যে সর্বোচ্চ হাইট তৈরি হয় সেটা হচ্ছে 200 মিটার। তো এখানে বলা হচ্ছে টোটাল যে এনার্জি তৈরি হবে সেটা কত যদি ওভারঅল এফিসিয়েন্সি এত হয়, সামগ্রিক দক্ষতা এত হয়, ঠিক আছে। তাহলে দেখো, আমরা প্রথমে যে পানিটা আছে তার ওজন বের করব, ক্যাচমেন্ট এরিয়াতে যে পানি আছে এই পানিটা দিয়েই তো বিদ্যুৎ উৎপাদন হবে, তাই না। তা পানি আছে 5 × 10⁶ মিটার কিউব, ঠিক আছে। তাহলে 1 মিটার কিউব পানির ওজন হচ্ছে 1000 কেজি। তাহলে টোটাল পানির ওজন কত, এটাকে 1000 দিয়ে গুণ দিব, তাহলে টোটাল পানির আমরা ওজনটা পেয়ে গেলাম, ঠিক আছে, ভর পাইছি। ভর থেকে এখন ওজনে নিব, 9.81 দিয়ে গুণ করলে ওজনে চলে গেল, ঠিক আছে। তো এটা আসার পরে আমরা এইটা, এই এনার্জিটাকেই তো আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করব, তাই না। তো এই যে দক্ষতাটা এখানে দেওয়া আছে, ওভারঅল এফিসিয়েন্সি সমান হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি ডিভাইডেড বাই ওয়াটারের ওয়েট ইনটু হাইট, ঠিক আছে। ওয়াটারের ভর আর উচ্চতা, ঠিক আছে। অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জিকে ওয়াটারের ভর আর উচ্চতা দিয়ে ভাগ করলে টোটাল এফিসিয়েন্সি পাওয়া যায়। তো আমরা একটু ঘুরাই লিখলাম, ইলেকট্রিক্যাল এনার্জি সমান ওয়াটারের ভর ইনটু হাইট ইনটু ওভারঅল এফিসিয়েন্সি। তাহলে ওয়াটারের ওজন তো আমরা এটা জানি, হাইট কত প্রশ্ন দেওয়া আছে 200 মিটার। তো ওভারঅল এফিসিয়েন্সি আমরা গুণ করে দিয়ে এখান থেকে আমরা ফাইনালি যে ডাটাটা পাচ্ছি সেটা পাচ্ছি আমরা ওয়াট সেকেন্ডে, ঠিক আছে। তো এই ওয়াট সেকেন্ডকে আমরা যদি কিলোওয়াট আওয়ারে নেই, ঠিক আছে, কারণ কিলোওয়াট আওয়ারকে আমরা ইউনিট বলি, ঠিক আছে, 1 ইউনিট মানে 1 কিলোওয়াট আওয়ার। তাহলে ওয়াটকে কিলোওয়াটে নিতে কি করতে হবে,
1000 দিয়ে ভাগ করতে হবে, সেকেন্ডকে ঘন্টায় নিতে 3600 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, কারণ 3600 সেকেন্ডে হয় 1 ঘন্টা। তাহলে এই দুইটা দিয়ে যখন আমরা ভাগ করব, ভাগ করার পরে যে ডাটাটা পাবো, 2.044 × 106 কিলোওয়াট আওয়ার, এটাই হচ্ছে কি আমার টোটাল যে এনার্জি অ্যাভেলেবল আছে এই পানির কারণে, সেটার ক্যালকুলেশন। ঠিক আছে, তো এখানে আরো বেশ কিছু ম্যাথ আছে। এই ম্যাথ গুলা তোমরা দেখবা, আমি কয়েকটা পয়েন্ট আউট করে দিব, ওগুলো আরো ভালো করে দেখবা। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিজেল পাওয়ার স্টেশন, তারপরে আছে আমাদের নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, তারপরে নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের সিলেকশন। এটা মনে হয় এই অধ্যায়ের লাস্ট টপিক। তো ডিজেল পাওয়ার স্টেশনটা আমরা দেখি। ডিজেল পাওয়ার স্টেশনটা কি, যেখানে আমরা ফুয়েল হিসাবে ডিজেল ইঞ্জিন ব্যবহার করি, ডিজেল দেই, ইঞ্জিন কি হয়, গাড়িতে ইঞ্জিন থাকে না, ইঞ্জিন ঘুরে নাকি, রোটেশনাল এনার্জি তৈরি করে। ওই রোটেশনাল এনার্জিটা আমরা প্রাইম মুভার হিসেবে ইউজ করে একটা জেনারেটরকে ঘুরাই, অল্টারনেটরকে ঘুরাই, রোটেট করি, ঘুরাইলে সেখান থেকে আমরা ফাইনালি ইলেকট্রিক্যাল এনার্জিটা পাই। অর্থাৎ এখানে মূল ফুয়েল হচ্ছে ডিজেল, এবং মেইন জিনিসটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। ঠিক আছে, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। এগুলো হচ্ছে জাস্ট আমাদের বেসিক ডিসকাশন। ঠিক আছে, কোনটার নাম, কি কি ধরনের পাওয়ার প্ল্যান্ট আছে, সুবিধা অসুবিধা কি, এগুলোই। তো ডিজেল ইঞ্জিনের সুবিধা কি দেখো, সুবিধা হচ্ছে এটা খুবই সিম্পল একটা পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, ইঞ্জিন বসাই দিয়ে আমরা বিদ্যুৎ কেন্দ্রের কাজ করতে পারি। যেমন মনে করো ওই যে অনেকগুলা জেনারেটর দেখো না, ওই যে ডিজেল দিয়ে চালায়, ওটা পাওয়ার প্ল্যান্ট বলতে একটা ইঞ্জিন, যেমন গাড়িতে যেমন ইঞ্জিন থাকে সেই ইঞ্জিন, কিন্তু সেই ইঞ্জিন দিয়া গাড়ি হচ্ছে রোটেশনাল এনার্জি করে গাড়ি রাস্তায় চলে, ঘুরে বেড়ায়, আর কিছুটা অংশ বিদ্যুৎ উৎপাদন করে, ব্যাটারি চার্জ করে। আর ডিজেল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে পুরাটাই আমরা কি করি, গাড়ি যে রাস্তায় ঘুরে আমরা ওই এনার্জিটা রাস্তায় না ঘুরে কি করি, পুরাটাই ইলেকট্রিসিটিতে কনভার্ট করি। তো ডিজাইন হচ্ছে কেমন, উম, এটার ডিজাইন লেআউট এটা কোয়াইট সিম্পল, যেহেতু একটা ইঞ্জিনের মাধ্যমে কাজ হয় এবং খুব কম জায়গা লাগে। এটা সাইজেও বেশি একটা বড় না। এটা চালনা করার জন্য যে অক্সিলারি গুলা লাগে, ঠিক আছে, এক্সটার্নাল যে যন্ত্রপাতি লাগে, এগুলো খুব ছোট। এটা যে কোনো স্থানেই লোকেট করা যায়, ঠিক আছে, যে কোনো স্থানে এস্টাবলিশ করা যায়। তো মনে করো হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তো যে কোনো জায়গায় করতে পারবো না, কিন্তু ডিজেল পাওয়ার প্ল্যান্ট যে কোনো জায়গায় করতে পারবো। খুব দ্রুত এটাকে পিক আপ লোডে নেওয়া যায়, ঠিক আছে, খুব দ্রুত একটা হাই পাওয়ার সাপ্লাই করা যায়, স্ট্যান্ড বাই লস নাই। ঠিক আছে, কিছু কিছু পাওয়ার প্ল্যান্ট আছে এগুলাকে একদম বন্ধ করে রাখা যায় না, ঠিক আছে, স্ট্যান্ড বাই রাখতে হয়। স্ট্যান্ড বাই রাখলে কি হয়, লোড সাপ্লাই না দিলেও লস হয়। কিন্তু এটা যেহেতু খুব দ্রুতই হইতে পারে, এটাকে আমরা কমপ্লিটলি বন্ধ করেও রাখতে পারি। এটাকে কুলিং করার জন্য খুব কম ওয়াটার প্রয়োজন হয়, ওভারঅল কস্ট খুব কম। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রানিং কস্ট অনেক বেশি, কারণ ডিজেলের অনেক দাম, কিন্তু হাইড্রো ইলেকট্রিকে পানি তো ফ্রি। এটা ওভারলোডে দীর্ঘক্ষণ চলতে পারে না, ঠিক আছে, তাহলে ভালো পারফরমেন্স করে না। এটা খুব স্মল পাওয়ার জেনারেট করে, বেশি একটা পাওয়ার জেনারেট করতে পারে না। লুব্রিকেশনের কস্ট অনেক বেশি। এখানে যে এতগুলো মুভিং পার্ট আছে, একটা একটার সাথে ঘর্ষণের ফলে কি হবে, ফ্রিকশন তৈরি হবে, তাই না? তো এখানে জি। যদি লুব্রিকেশন যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করা হয়, যে যাতে ফ্রিকশনাল লস গুলো কম হয়, এই লুব্রিকেশনের দাম অনেক বেশি, অনেক বেশি লুব্রিকেন্ট লাগে, মেনটেনেন্স চার্জ অনেক বেশি। ঠিক আছে, এই হচ্ছে সুবিধা অসুবিধা। এখন এটা কেমন দেখতে, এখানে কি কি থাকে, এই পাওয়ার প্ল্যান্টে একটা ফুয়েল সাপ্লাই সিস্টেম থাকে,
যেখানে তুমি ডিজেলটা সাপ্লাই দিবা, সাথে বাতাস, এয়ার ইনটেক সিস্টেম, বাতাসও নেওয়া লাগে। ঠিক আছে, কেন নেওয়া লাগে আমরা দেখবো। ফুয়েলটাকে কম্বাসন করার জন্য, জ্বালানোর জন্য আমাদের বাতাস নিতে হয়। একটা এক্সস্ট সিস্টেম লাগে, ফুয়েল যখন জ্বলবে এখানে জ্বলার শেষে একটা গ্যাস তৈরি হবে, এটাকে বের করে দেওয়ার জন্য। এবং একটা কুলিং সিস্টেম লাগে, যেহেতু এখানে প্রতিনিয়ত কম্বাসন হবে বা আগুন জ্বলবে মনে করো ভিতরে, ঠিক আছে, এয়ার ব্রাস্ট হবে। তো এটার ভিতরে আমাদের কি লাগবে, একটা কুলিং সিস্টেমও লাগবে, সিস্টেম জিনিসটাকে ঠান্ডা রাখার জন্য। লুব্রিকেটিং সিস্টেম লাগবে, এতগুলা ঘূর্ণায়মান জিনিস যাতে সবগুলা একটা ঘর্ষণের ফলে ক্ষয় হয়ে না যায়। যে ইঞ্জিন আছে, ইঞ্জিন স্টার্ট করার জন্য একটা সিস্টেম লাগবে। ঠিক আছে, এখানে যে চিত্রটা দেখছো এটা হচ্ছে ডিজেল পাওয়ার প্ল্যান্টের স্কিমেটিক অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, এটা কেমন দেখো, এরকম যখন একটা ফিগার দেখবা তখন শুরু যে খেয়াল করবা জেনারেটর কই, এই দেখো এখানে আছে জেনারেটর, তাই না? দেখতেছো? জি স্যার, দেখতেছি। আর এইখানে দেখো ফুয়েল, অর্থাৎ এই ফুয়েলটা ঘুরে জেনারেটর পর্যন্ত আসলে আমার সাইকেল শেষ হয়। ঠিক আছে, তাহলে দেখো, ফুয়েল ট্যাঙ্কে, এই যে ফুয়েল ট্যাঙ্ক আছে, ফুয়েল ট্যাঙ্ক থেকে এখানে দেখো স্ট্রেনার, ট্রান্সফার পাম্প, পাম্প করে অয়েলটাকে এই যেখানে একটা ডে ট্যাঙ্কে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এই ফুয়েলটাকে আবার দেখো এদিকে আর একটা পাইপ দিয়ে ফিল্টার করা হয়েছে। ফিল্টার করে এটাকে, ফিল্টার করে কোথায় নিয়ে গেল, ফিল্টার করে এই যে এই বক্সটাতে নিয়ে আসছে নাকি। এই গেল একটা সাইকেল। তারপরে দেখো আরেকটা জিনিস হচ্ছে ইনটেক এয়ার, বাতাস। বাতাসকে এদিক থেকে নিয়ে উম, আমাদের যে মেইন ডিজেল ইঞ্জিন এর ভিতরে ইনটেক বাতাসটাকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইঞ্জিন। তো এই বক্সটা, ঠিক আছে, যেটার উপরে যে লাল 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 বক্স দেখতে পাচ্ছ, এই ইঞ্জিনের পরে ইঞ্জিনের সাথে কাপলিং করে আমার এই জেনারেটরটা কানেক্ট করা আছে। তো এখানে মেইন সিস্টেমটা হচ্ছে তোমার যে ডিজেলটা আছে, এই ডিজেলটাকে তুমি নিয়ে যখন এই ইয়ার ভিতরে ইনটেক করাবা, ইঞ্জিনের ভিতরে এখানে যে বাতাসটা আসবে, এই বাতাস এবং ডিজেলের যে মিক্সচার, সেটার কারণে ইঞ্জিনের ভিতরে একটা কম্বাসন হবে। এখানে তো ইঞ্জিনের ইনসাইডটা তোমাকে দেখানো হয়নি। ঠিক আছে, তো তোমরা মেবি বিভিন্ন সাবজেক্টে পড়ছো, টু স্ট্রোক ইঞ্জিন, ফোর স্ট্রোক ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন। ঠিক আছে, না পড়লেও এই ডিজেল ইঞ্জিনটা একটু দেখে নিবা যে এটা কিভাবে কাজ করে। এই ডিজেল ইঞ্জিনের ভিতরে যখন আমার এই এয়ার, ফিল্টার এয়ার আর ফিল্টার অয়েলটা পাঠানো হয়, তখন এখানে একটা কম্বাসন হয়। ঠিক আছে, মানে একটা ব্লাস্ট তৈরি হয়। এই ব্লাস্ট দিয়ে একটা ক্র্যাঙ্ক কে আমরা এরকম ঘুরাই, একবার, দুইবার, তিনবার। ঠিক আছে, এরকম এটা ঘুরতে থাকে। অর্থাৎ এই ডিজেল আর এয়ারের মিক্সচারের ফলে এখানে যে এনার্জিটা তৈরি হয় ব্লাস্ট হওয়ার ফলে, ওইটাকে আমরা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করি। অর্থাৎ জিনিসটা ঘুরে, ওই যেই অংশটা ঘুরে সেই অংশটাকে আমরা কি করি, এই জেনারেটরের শ্যাফটের সাথে কানেক্ট করি। কারণ জেনারেটরের প্রিন্সিপাল কি, এর যে শ্যাফট আছে সেই শ্যাফটকে যদি তুমি কোনোভাবে ঘুরাইতে পারো, সে তোমাকে ইলেকট্রিসিটি দিবে। ঠিক আছে, তাইলে স্বাভাবিক একটা ডিজেল ইঞ্জিন যেভাবে কাজ করে, সেই ডিজেল ইঞ্জিনের পরেই আমরা একটা কি লাগাই দিই, জেনারেটর লাগাই দিয়ে জেনারেটর থেকে আমরা ইলেকট্রিসিটি নিয়ে নিই। এখানে এত কিছু কি জিনিস। ঠিক আছে, তো তোমার কি করতে হবে, এই ইঞ্জিনে প্রতিনিয়ত যেহেতু কম্বাসন হইতেছে, এটা তো তোমার কি দিয়ে তৈরি, বিভিন্ন মেটাল দিয়ে তো তৈরি, তাই না? এত হাই হিটে তো এটা করোশন ড্যামেজ হয়ে যেতে পারে। এজন্য এটার চ্যানেল গুলাকে ঠান্ডা রাখতে হয়, এই জন্য এই কুলিং ওয়াটার দিয়ে। ঠিক আছে, এবং এর মধ্যে যে লুব্রিকেটিং অয়েল থাকে, যে বিভিন্ন অংশ যে ঘর্ষণ হচ্ছে,
ঠিক আছে, এই ঘর্ষণটা রোধ করার জন্য যে লুব্রিকেটিং অয়েল, এই লুব্রিকেটিং অয়েলটাও কি হয়, গরম হয়ে যায়, এবং লুব্রিকেটিং অয়েলটা ইনসুলেশনের মতো কাজ করে, হিট ইনসুলেশন। এটাও গরম হয়ে যায়, এটাকেও ঠান্ডা করা লাগে, কারণ এটা বেশি গরম হয়ে গেলে এর যে প্রপার্টি সেটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এই লুব্রিকেটিং অয়েলকেও ঠান্ডা করা লাগে। ঠিক আছে, এখানে দেখো অয়েল কুলার, তার মানে এই কুলিং টাওয়ারে কি করা হয়, কুলিং টাওয়ারের মাধ্যমে যেখানে যেখানে আমার ঠান্ডা করার প্রয়োজন, ঠিক আছে, ওখানে ওখানে আমার এই কুল ওয়াটার পাঠাইয়ে সেটাকে কুল করা হয়। এই দেখো হিট এক্সচেঞ্জার, তার মানে এখানে আমার এই যে ইয়াটা আসবে, লুব্রিকেটিং যে অয়েল আছে সেটা এসে এখানে কুল হবে। ঠিক আছে, এই লুব অয়েলটা দেখো বিভিন্ন দিকে চলে যাচ্ছে, কোথায় কোথায় চলে যাচ্ছে, যেখানে যেখানে ফ্রিকশন হবে সেখানে সেখানে ফ্রিকশনটা বা ঘর্ষণটা যাতে কম হয়। দুইটা মেকানিক্যাল পার্ট, সাপোজ গিয়ার ঘুরতেছে কোথাও, ঠিক আছে, দুইটা লোহা লোহা আটকে ঘুরতেছে, তাহলে এখানে কি ফ্রিকশন হবে না? ফ্রিকশন হইলে এখানে কি হবে, এটা ক্ষয় হয়ে যাবে, আরো এক্সট্রা হিট তৈরি হবে। ঠিক আছে, তো এই জন্য আমরা এই লুব্রিকেটিং অয়েল গুলা ইউজ করি। তারপরে দেখো এখানে আরো কিছু জিনিস আছে, এই ডিজেল ইঞ্জিনে যে কম্বাসন হয়েছে এখানে তো কিছু অপদ্রব্য থাকবে ব্লাস্টের পরে, কম্বাসনের পরে, সেটা এক্সস্ট দিয়ে বের হবে এবং সাইলেন্সার দিয়ে এটাকে বের করবে যাতে বেশি একটা শব্দ না হয়। তাও ডিজেল ইঞ্জিনে ভালোই শব্দ হয়। তো এই হচ্ছে মোটামুটি এটার বিবরণ, এটার পরীক্ষায় আঁকতে দেওয়া হবে না, জাস্ট এমনি বোঝার জন্য কি কি টার্ম থাকে এগুলো দেখতে পারো। এবং এর পরে আমরা যখন প্রত্যেকটা পাওয়ার পয়েন্ট ডিটেলস আলোচনা করব তখন এক্স্যাক্টলি দেখতে পারবা এই যে এই তীর চিহ্ন মানে কি, এটা দিয়ে কোথায় যাচ্ছে, ঠিক আছে, কোনখান থেকে কোথায় যাচ্ছে, ওই সেকশনে আমরা এটা যখন আলোচনায় আসবে তখন আলোচনা করব। এখন আমরা দেখি, আমরা কুলিং সিস্টেম দেখলাম, পুরো জিনিসটাকে কুল করার জন্য, ঠিক আছে, আমাদের কুলিং সিস্টেমটা লাগবে। লুব্রিকেটিং সিস্টেম কেন সেটা বললাম। ইঞ্জিন স্টার্টিং সিস্টেম, এই যে ইঞ্জিন আছে, ঠিক আছে, ইঞ্জিন তো অটোমেটিক চালু হয় না, যেমন গ্রামে গঞ্জে দেখবা যে সেচের যে ইয়াগুলা আছে বা মুভেবল যে ইঞ্জিন, এগুলো দেখো না একজন হাত দিয়ে আগে কতক্ষণ ঘুরাই দেয়, দেখছো জি স্যার। এরকম? স্যার দেখছি। তার মানে কি, তো মন চাইলে সুইচ চাপ দিলেই চালু হয় না ইঞ্জিন, এটা স্টার্ট করার জন্য একটা সিস্টেম লাগে, এখন হয় মডার্ন ইঞ্জিন গুলা। তো অর্থাৎ এটাকে স্টার্ট করার জন্য একটা সিস্টেম আমাদের থাকতে হবে, সেটা হচ্ছে ইঞ্জিন স্টার্টিং সিস্টেম, এটা ডিটেলসটাও এখানে বলা আছে। তাহলে এই হয়েছে আমাদের আরেকটা ধরনের পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। আর আমরা এখন দেখলাম ডিজেল পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, তো ডিজেল পাওয়ার প্ল্যান্টেরও কিছু ম্যাথমেটিক্স আছে, এগুলো আমি কিছু আইডেন্টিফাই করে দিব, ওগুলা তোমরা প্র্যাকটিস করবা। আর ফাইনালি যেটা আমরা দেখবো, আজকে পুরোটা শেষ করবো না, জাস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সুবিধা অসুবিধাটা দেখবো, এই স্কিমেটিক ডায়াগ্রামটা এটা আবার বুঝে বুঝে আমাদের একদম কমপ্লিট দেখতে হবে, এটা আমরা দেখবো। তো জাস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ইন্ট্রোডাকশনটা দিচ্ছি। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে নিউক্লিয়ার এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়। ঠিক আছে, পরমাণুর যে শক্তি, তো এই পরমাণুর ক্ষেত্রে আমরা তেজস্ক্রিয় যে মৌলগুলো আছে, রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, ইউরেনিয়াম, থরিয়াম, এই ম্যাটেরিয়াল গুলো আমরা ইউজ করি। ঠিক আছে, এগুলার কে আমরা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে এটাকে এক্সাইট করি এবং সেখান থেকে এনার্জি হারভেস্ট করি। তো দুই ধরনের নিউক্লিয়ার অ্যাকশন আছে, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, একটা ফিউশন। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে আমরা ফিশন বিক্রিয়াটাই ব্যবহার করি, এবং এই বিক্রিয়াটা, ঠিক আছে, যেখানে হয় সেটাকে বলা হয় নিউক্লিয়ার রিয়েক্টর, এবং এটাই হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তো নিউক্লিয়ার ফিশনের ফলে প্রচুর হিট তৈরি হয়, ঠিক আছে, ওই হিটটাকেই আমরা কি করি, কনভার্ট করে হাই টেম্পারেচার হাই প্রেসারের স্টিমে কনভার্ট করি। তারপরে সেই স্টিম টারবাইনকে ঘুরায়, এবং সেই স্টিমের যে এনার্জি, সেই এনার্জিটাকে আমরা ফাইনালি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করি। অর্থাৎ নিউক্লিয়ার রিয়েকশনের ফলে যে হিটটা তৈরি হয় সেই হিটটাকে আমরা বাষ্পে
হাই প্রেসার হাই টেম্পারেচার বাষ্পে রূপান্তরিত করি, সেই বাষ্পটা দিয়ে আমরা একটা টারবাইন ঘুরাই ইলেকট্রিসিটি হারভেস্ট করি। ঠিক আছে, তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এই টার্মটা একটু পড়বা যে এটা সুবিধা কি অসুবিধা কি। 1 কেজি ইউরেনিয়াম দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, ঠিক আছে, 1 কেজি ইউরেনিয়ামে যে এনার্জিটা তৈরি করা সম্ভব, ঠিক আছে, 4500 টন উচ্চমানের কয়লা বার্ন করে তুমি সেই এনার্জিটা পাবা। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো কতটা পাওয়ারফুল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। অ্যাডভান্টেজ কি? ফুয়েল লাগে খুবই কম। এই লাইনটা পরেই তো বুঝতে পারতেছো, 1 কেজির ক্ষমতা এটা 4500 টনের সমান। ঠিক আছে, ফুয়েল অনেক কম লাগে এবং ট্রান্সপোর্টেশন কস্ট কম, কম জায়গা লাগে। ঠিক আছে, তারপরে রানিং চার্জ কম, একবার ফুয়েল দিলে দীর্ঘদিন চলে নাকি। বিভিন্ন ধরনের সুবিধা আছে, লোড সেন্টারের পাশাপাশি স্থাপন করা যায়। যেমন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তো তুমি চাইলে স্থাপন করে দিতে পারো না। অবশ্যই তোমার পাহাড়ি অঞ্চলে নদীর পাশে যেখানে বাঁধ দেওয়ার সুযোগ সুবিধা আছে ওখানে করতে হয়। কয়লা বিদ্যুৎ কেন্দ্র করবা, কয়লা খনির পাশে করলে সুবিধা হবে। কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট মোটামুটি একটু সাইটটা আমাদের হাতে চয়েস করার সুযোগ থাকে, এবং এটা রিলায়েবলি অপারেশন করে। ঠিক আছে, এখন যে মডার্ন টেকনোলজি আছে, যেমন আমাদের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা আছে সেটাতে VBER-1200, ঠিক আছে, প্রায় অনেক মডার্ন একটা টেকনোলজি ইউজ করা হচ্ছে। এই জন্য বলা হচ্ছে এটা রিলায়েবল। ঠিক আছে, মানে বিশ্বাসযোগ্য একটা অপারেশন আমাকে দেয়। অসুবিধা কি? ফুয়েল খুবই দামি, পরিমাণে যেমন কম অনেক দামও বেশি, এবং এই ফুয়েল যেটা ব্যবহার হয়ে যায় এটাকে সহজে রিকভার করা যায় না। ঠিক আছে, নতুন করে কিনা লাগে। ক্যাপিটাল কস্ট অনেক বেশি, এটা প্রথম দিকে বানানোর যে খরচ এটা অনেক বেশি। রানিং কস্ট কম, মানে এটাকে রান করতে খরচ কম লাগে বলা হচ্ছে, কিন্তু এটাকে যে তৈরি করার খরচ অনেক বেশি। যেমন দেখছো না বাংলাদেশের যে মেগা প্রজেক্ট গুলো আছে এর মধ্যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের খরচটাই সবচেয়ে মনে হয় বেশি। তারপর এটার ইরেকশন, কমিশনিং, ঠিক আছে, এগুলা করার জন্য অনেক এক্সপার্টিস প্রয়োজন হয়। ঠিক আছে, যে কেউই মোটামুটি দক্ষতা দিয়ে পারবে না, একদম হাই লেভেল এক্সপার্টিস লাগবে। এবং ফিশন বিক্রিয়ার ফলে যে বাই প্রোডাক্ট তৈরি হয়, ঠিক আছে, এগুলাও তেজস্ক্রিয়। ঠিক আছে, এইগুলো ডেঞ্জারাস অ্যামাউন্ট অফ রেডিও অ্যাক্টিভ পলিউশন করতে পারে। ঠিক আছে, এইটার ক্ষেত্রেও আমাদের একটা অসুবিধা আছে যে বিক্রিয়ার ফলে যে বাই প্রোডাক্ট তৈরি হবে এগুলা কি করবে। মেনটেনেন্স খরচও মোটামুটি ভালো স্ট্যান্ডার্ডাইজেশন করতে গেলে। এবং ভ্যারিং লোড, মানে আমাদের লোড তো ফিক্সড না, কখনো কেউ একটা লাইট চালা দিচ্ছে, কখনো কেউ একটা এসি চালা দিচ্ছে, কখনো একটা ইন্ডাস্ট্রি বন্ধ করে দিচ্ছে, ভ্যারিং লোড। ঠিক আছে, অনেক যদি লার্জলি ভ্যারিং লোড হয়, ঠিক আছে, ওই ধরনের কেসে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সহজে রেসপন্স করতে পারে না। হঠাৎ করে এটাকে লোড কমায় দেওয়া যায় না, হঠাৎ করে বাড়ায় দেওয়া যায় না। ঠিক আছে, স্টেবল লোডে খুব ভালো পারফর্ম করে। এটা একটা অসুবিধা যে ভ্যারিং লোড সে এখনো ভালো মতো ইউটিলাইজ করতে পারে না। তারপর ফাইনালি বাই বাই প্রোডাক্টের যে ডিসপোজাল, এটা একটা প্রবলেম। এটাকে হয়তো গভীর সমুদ্রে, ঠিক আছে, অথবা মহাশূন্যে পাঠিয়ে দেওয়া হয়, অথবা গভীর সমুদ্রে এটাকে ব্যারি করে দেওয়া হয়। এই বাই প্রোডাক্ট হ্যান্ডেল করাও অনেক টাফ। তো আজকে আমরা আর্টিকেল 2.13 পর্যন্ত দেখলাম, নেক্সট দিন আমরা 2.14 নিয়েও আলোচনা করব।